মানে ইমোশনাল ভীষণ একটা ব্যাপার। তো সেই মুহূর্তেও আমি ব্ল্যাঙ্ক ছিলাম, মানে একটা হঠাৎ করে মানে জল যদি স্প্রে করা হয় তাহলে যে আওয়াজটা হয় না, ফুস করে একটা বিশাল আবার অনেকটা জল একসাথে বেরোচ্ছে এবং অনেকটা স্প্রে করলে বেরোচ্ছে, সেই রকম একটা বিভৎস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো অনেক দিন বাদে আমি মোস্ট ডিমান্ডিং টপিক নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে আমার ওটি এক্সপিরিয়েন্স কেমন ছিল। হ্যাঁ, 3.5 মাস বাদে এখন আমি এসেছি তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে, কারণ সত্যি কথা বলতে আমি সময় করে উঠতে পারছিলাম না যে তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কারণ বুঝতেই পারছো, এখন সেইভাবে সময় বের করে তোমাদেরকে জানাতেও তো আমাকে টাইম দিতে হবে, সেইটা বের করে উঠতে পারছিলাম না। তো চলো, তো সেই স্পেশাল দিনটার কথা আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো সেই দিনটা ছিল 6 সেপ্টেম্বর 2024। তো আমি একটু আগে থেকে বলি, অনেকে 38 উইক্সে ডেলিভারি হয়, অনেকে 37, মানে আফটার 36 উইক্স আর কি, যে কোনো উইকেই ডেলিভারি হতে পারে। তো আমি ডক্টরের সাথে কনসাল্ট করেছিলাম যে কোন সময় হলে আমার সুবিধা হবে। তো ডক্টরের সাথে যে লাস্ট চেক আপ ছিল সেটা 36 উইক্সে ছিল। তো সেখানে একটা গ্রোথ স্ক্যান হয়, ফাইনাল গ্রোথ স্ক্যান। তো সেখানে ইউএসজি হয়, তারপর উনি চেক করে বলেন যে খুব বেশি দেরি করা যাবে না, আপনারা ডেট চুজ করতে পারেন কিন্তু খুব বেশি ডেট করা যাবে না। তো আমরা চেয়েছিলাম মোটামুটি সেপ্টেম্বরের মিডিলের দিকে হোক, কিন্তু ডক্টর বলেছিলেন যে অতটা লেট করা যাবে না, কারণ বেবির যে মাথাটা সেটা সার্ভিক্সে অনেক একটু ঢুকে এসেছে। তো খুব হাই চান্স আছে লেবার পেন ওঠার বা ওয়াটার ব্রেক করার। ঠিক আছে, সেপ্টেম্বরের শুরুর দিকেই তুমি ডেলিভারিটা করে নাও। তো সেপ্টেম্বরের শুরুর দিকেই ডেট ফিক্স হয়, ডক্টরের সাথে আলোচনা করি। মানে মোটামুটি আমার যে ডেটটা হয়েছিল তখন আমার 37 উইক্স 5 ডেজ কি 6 ডেজ হবে। তো হ্যাঁ, আমার দুই বাড়িতেই তখন 9 মাসের স্বাদ হয়ে যায়। আমাদের কোনো বাড়িতেই 7 মাসের স্বাদের রিচুয়ালস ছিল না, তাই 9 মাসের স্বাদ তখন মোটামুটি একটু তাড়াতাড়ি করে ডেট দেখেই শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িতে দু জায়গাতেই অল্প করে অ্যারেঞ্জ করা হয়। তো দিনটা আসার আগে, মানে যবে থেকে ডক্টরের সাথে আলোচনা করলাম বা ডিসকাস করলাম যে কবে করব, তারপর থেকে তো মানে লিটারালি আমার সাথে হয়তো মানে নিউ মম যারা আছে তারা তোমরা রিলেট করতে পারবে যে কিরকম ফিলিংসটা হয়। একটা রাতও যায়নি যে টেনশন ছাড়া ঘুমিয়েছি। সারাক্ষণ ধরে খুব বাজে জিনিস করেছি, আমি জানি তোমরা বলবে, সেটা হচ্ছে গুগল করা, আর একটা হচ্ছে তোমার স্ক্রল করে গুগল করা, আর ইউটিউবে হচ্ছে টপিক নিয়ে সার্চ করা যে কিরকম ওটি এক্সপিরিয়েন্স সবার হয়, কি কি হয়ে থাকে, কিভাবে ওটি হয়। এইসবগুলো দেখে এক একজনের এক একটা এক্সপিরিয়েন্স দেখে না, মানে মানে এক একটা রাত, মানে ঘুম তো দূরের কথা, সারা রাত জেগে জেগে কাটাতাম, সারা রাত, আর টেনশনে এপাশ ওপাশ। আর এমনিতেই কি হয়, আফটার 8 মান্থস না প্রচন্ড একটা ব্রিদিং প্রবলেম হয়, বেশিক্ষণ এক জায়গায় বসা যায় না। খালি মনে হয় যে বেবির মাথাটা নিচের দিকে এরকমভাবে পুশ করছে। তো খুবই প্রবলেম হতো, এক জায়গায় বেশিক্ষণ বসতে পারতাম না, খেতে পারতাম না। আর প্রচন্ড টায়ার্ড লাগতো, আর টায়ার্ড লাগলে শুলেও মনে হতো ঘুম পাবে, কিন্তু ঘুম আসতো না, সারা রাত জেগে থাকতাম। প্রচন্ড টেনশন করেছি। ইভেন কিভাবে সিজার হবে শুধু সেটা নয়, সব থেকে বেশি টেনশন করেছি যে ব্যাকবোনে যেটা তোমার ইনজেকশন দেয় সেইটাতে কিরকম পেন হবে, তারপরে ক্যাথেটার পরানো হবে সেইটা কিরকম হবে, ওই ভেবে মানে মাথা খারাপ হয়ে যেত। আর আমার যত চেনা জানা আছে সবাইকে মেসেজ করে করে জিজ্ঞেস করতাম যে তোদের এক্সপিরিয়েন্স কেমন, কিরকম লেগেছিল না লেগেছিল, ব্যথা হয়েছিল কিনা, পেন হয়েছিল কিনা, এই জিজ্ঞেস করে করে আমার মাথা খারাপ হতো। আমার বাড়ির সকলে, আমার হাজবেন্ড সবাই আমাকে বলতো যে কেন এগুলো করছিস, তুই এখন নিজের মাথাটাকে ঠান্ডা রাখ, সবকিছু ঠিক হবে, দেখবি ওটা একটা কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, পারিনি। আই হোপ যারা নিউ মম আছে তারা আমার সাথে রিলেট করতে পারবে যে জিনিসটা কিরকম একটা এক্সপিরিয়েন্স হয়, ওই কিরকম কাটে আর কি। তো ফাইনালি সেই দিনটা এসে গেল। আমার মনে আছে 5 সেপ্টেম্বর রাত্রিবেলা আমার বোনের হাজবেন্ড শুভ, ওরা দুজন এসেছিল আমাকে মেন্টাল সাপোর্ট দিতে, কারণ ভোরবেলা ওদেরও আমার সাথে যাওয়ার কথা ছিল। তো হ্যাঁ, আমি সত্যি কথা বলতে পুরো প্রেগনেন্সি জার্নিতে বেশিরভাগ সময়টাই মানে আমি এই বাড়িতেই কাটিয়েছি, মানে আমার শ্বশুর বাড়িতেই কাটিয়েছি। বেবি হওয়ার পরে পুরো 3.5 মাস আমি ওখানে ছিলাম, এখন আমি আবার এখানে এসেছি। তো ম্যাক্সিমাম বেশিরভাগ সময়টা আমি এখানেই কাটিয়েছি। তো তখন মানে এবারেও বাড়ি কাটাতাম, ম্যাক্সিমামটা এখানে কাটিয়েছি আর কি। তো ওরা 5 সেপ্টেম্বর ওরা এসেছিল, এসে রাত্রিবেলা ওরা ছিল এখানে। তো মনে আছে সেই দিনটাও সারা রাত কারো ঘুম নেই, কারোর ঘুম নেই। ভোর 4:30 বাজে, তখন ওদের সবার একটু ঘুম আসে, চোখটা লেগে যায়, অ্যাজ ইউজুয়াল আমি জেগে।
মানে আমি তখন সারা রাত ধরে হনুমান চালিসা শুনে যাচ্ছি, সারা রাত হনুমান চালিসা শুনছি আর প্রে করে যাচ্ছি যে ঠাকুর আমার যেন একটা সুস্থ বেবি হয়, আমি যেন ওকে পৃথিবীর আলোটা ভালোভাবে দেখাতে পারি। শুধু একটাই আমার প্রে ছিল, আর কিচ্ছু না। মানে আমার মানে তখন আগের দিনকে না আমার কি ব্যথা হবে, ইঞ্জেকশন কেমন হবে, এইটা পড়াবে কিনা সেটা হবে কিনা, ওইগুলো মাথায় আর চলছিল না। আমার জাস্ট একটাই মনে হচ্ছিল আমি যেন আমার বাচ্চাটাকে একটা সুস্থভাবে ভালোভাবে পৃথিবীর আলো দেখাতে পারি, ব্যাস, আর কিচ্ছু না। তো সকালবেলা ভোর আমাকে বলেছিলেন ডক্টর যে আগের দিন তোমাকে অ্যাডমিট হতে হবে না, মোটামুটি 8টার দিকে আমি ওটি করব, তো তুমি 6টার মধ্যে অ্যাডমিট হয়ে যাবে। তো 5:30টার মধ্যে আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে যাই। ওই বাড়ি থেকে বাবা মা গাড়ি নিয়ে এসেছিল পিক আপ করতে, মা বাবা ওখান থেকে, আর এখান থেকে আমি, সৌরিক, বোন আর শুভ, আমরা 6জনে রওনা দিই। তো নিচে নেমে, নিচের একটা মন্দির আছে, ওখানে নমস্কার করে প্রার্থনা করে আমরা বেরোই। ভোর 6টার মধ্যে আমরা পৌঁছে যাই। ওখানে পৌঁছানোর পরে সৌরিক মোটামুটি যা যা ওখানে ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করে অ্যাডমিশনের জন্য। তো আমাকে তখনই বলে যে আপনি ওপরে চলে যান। তো তখন থেকে ওয়ার্ড বয় আর নার্স ছিলেন, ওনারা নিয়ে, সঙ্গে মা ছিল, ওপরে যে ওয়ার্ড আছে ম্যাটারনিটি ওয়ার্ড সেখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওদের যা যা ফর্মালিটিস আছে, ফর্ম ফিল আপ সবকিছু, ওই ফিল আপগুলো আমি করেছিলাম। তো সেগুলো করার পরে তখন থেকে আমি একটা অদ্ভুত একটা ফিলিংস আমার স্টার্ট হয়, সবকিছু ব্ল্যাঙ্ক হতে শুরু করে। মানে কোনো রকম ফিলিংস আমার কাজ করছিল না। আমি জানি না কেন আমার সাথে এটা হয়েছে, নাকি এটা সবার সাথেই হয়ে থাকে আমি জানি না, আমার সাথে হয়েছিল যে আমি সারা রাত ধরে জেগে থাকতাম, টেনশন করতাম, ইভেন আগের দিনও ভোরবেলা অব্দি জেগে, ওখানে গিয়ে না ইটস লাইক মানে কোনো ফিলিংসই আমার কাজ করছে না, একটা অদ্ভুত ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম আমি। আমি সবই করছি, যা যা বলছে ওরা সবই করছিলাম। ওরা আমাকে ড্রেস দিল, সেই ড্রেসটা পরে নিলাম, তারপরে আমার যা যা জুয়েলারি ছিল সেগুলো খুলে মাকে হ্যান্ড ওভার করে দিলাম, হাতের আংটি অ্যান্ড অল যা যা ছিল সবকিছু দিয়ে দিলাম। তো তারপর ওদের যা যা ফর্মালিটিস থাকে, ড্রেস পরানো, চুল বেঁধে দেওয়া অ্যান্ড ক্লিনিং প্রসেস, সেগুলো সবকিছু ওরা করলো। তারপরে হার্টবিট চেক করলো, 2 থেকে 3 বার হার্টবিট চেক করলো। তারপরে তখন মোটামুটি বাজে 7:30 এরকম সময়, তো বললেন যে আপনাকে এবার নিয়ে যাব। আমার তখনও কোনো ফিলিংস কাজ করছে না, ট্রাস্ট মি, কোনো ফিলিংস কাজ করছিল না, আমার পুরো ব্ল্যাঙ্ক। জানি না কেন এটা এরকম হয়েছিল। তো 7:30টার সময় আমাকে নিয়ে গেল। তো তখনও আমি একবার শুধু জিজ্ঞেস করলাম যে ওয়ার্ড বয় বা নার্স যারা আছে যে বাড়ির লোক কি আসবে, তখন বললো বাড়ির লোক যখন ফাইনাল আপনাকে ওটি রুমে নিয়ে যাওয়া হবে তখনই আসবে। ঠিক আছে। তো আমাকে ওটি রুমে ঢোকানোর আগের একটা জায়গায় আমাকে একটু সাইড করে রেখে দিয়েছিলেন ডক্টর আসার আগে। তো ওখানে ওরা ওদের যত ফর্মালিটিস আছে তার মধ্যে কিছু যেমন ছিল চ্যানেল করা, হাতের এই হাতের আমার লেফট হ্যান্ডের এইখানে চ্যানেল করেছিল। সত্যি কথা বলতে আরেকটা কথা বলি, সবাই বলে না যে পেন কি হয়, আমার সত্যি পেন হয়েছিল এই একটা জিনিসই, সেটা হচ্ছে এই চ্যানেল করাতে। সত্যি কথা, আমার পিঠে যে ইনজেকশন দিয়েছিল এপিডিউরাল, সেটাতেও আমার এত পেন হয়নি যতটা পেন হয়েছে এটাতে। কিন্তু আমি কোনো মানে রিয়াক্ট তো কিছু করিনি। হ্যাঁ, ওইখানে ওটিতে ঢোকানোর আগে এখানে চ্যানেল করে একটা অ্যান্টিবায়োটিক পুশ করেছিল, আর বোধহয় অ্যান্টাসিড টাইপের কিছু পুশ করেছিল, 2-3টে ওষুধ এখানে চ্যানেল মারফত পুশ করে। তারপর ওখানে গিয়ে আরেকবার বেবির হার্টবিট চেক করে। তো ওখানেই অনেকক্ষণ ধরে আমাকে রেখে দিয়েছিল। আর তখন এমন হয়ে গেছিল না, মানে আমি স্ট্রেট হয়ে শুতে পারতাম না, সাইড হয়েও শুতে পারছিলাম না, একটা অদ্ভুত ব্রিদিং প্রবলেম আমার শুরু হয়েছিল। সেটা টেনশন থেকে না কি থেকে আমি জানি না, কিন্তু আমার কোনো ফিলিংসই কাজ করছিল না, কিন্তু অদ্ভুতভাবে মানে এমন একটা মানে ব্রিদিং প্রবলেম সাংঘাতিক হচ্ছিল। তো কিছুক্ষণ পরে বলে এবার ডক্টর এসে গেছেন। তো ডক্টর এলেন, এসে বললেন তাহলে রেডি, আমরা এবার শুরু করব। হ্যাঁ ঠিক আছে, তোমার বাড়ির লোক এসেছে, আমি দেখা করে আসি বলে বাড়ির লোকের সাথে গিয়ে ডক্টর দেখা করে এলেন, আমাকেও নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে দেখা করালো। তখনও আমার মধ্যে কোনো ফিলিংস কাজ করছে না, সত্যি কথা বলতে, যে ভয় বা অনেকে দেখি কাঁদে, কিচ্ছু ফিলিংস কাজ করছে না। আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ব্যাস এইটুকু, কোনো কিছু আর বললাম না। তো আমাকে ওটি রুমে নিয়ে গেল। এবার ওটি রুমে ঢোকার পরে তো ঢুকলাম, একটা খুব হিউজ বড় নয়, আমার জেনিতে হয়েছিল, জেনিথ হসপিটালে। তো হিউজ বড় নয়, মোটামুটি বড় ছিল। ঢুকেই আমি দেখলাম প্রচুর মেশিন পত্র রাখা আছে, সেখানে একটা বেড রাখা, বেডটা একটু রিক্লাইন পজিশন, মানে এরকম ভাবে মানে ঘাটটা রেখে এরকম ভাবে শোয়া। তো আমাকে ওখানে গিয়ে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সবকিছু হয়ে গেল। মানে আমাকে 7:30টার সময় নিয়ে গেছিল ওই ফর্মালিটিস গুলো করার জন্য, যে চ্যানেল করে দেওয়া, ইনজেকশন পুশ করা, ওই সবগুলো করে আমার পরিষ্কার মনে আছে টাইমটা 7:45 থেকে 50, ওই 7:10 তখন আমাকে ভেতরে নিয়ে গেল ওটি রুমে। নিয়ে গিয়ে ডক্টর ওনার ড্রেস পরলেন, আমাকে সোজা করে বসালো, সোজা করে বসিয়ে যিনি ছিলেন অ্যানাস্থেশিয়া যিনি করেছিলেন আর কি,
উনি ডক্টরকে জিজ্ঞেস করলেন যে আমি কি পুশ করে দেবো ইঞ্জেকশন। উনি বললেন হ্যাঁ হ্যাঁ স্টার্ট করে দাও। আমাকে বললে আপনি সোজা হয়ে থাকবেন, একদম বড় করে নিঃশ্বাস নিন, সোজা হয়ে থাকবেন, মুভ করবেন না। তো কিছু মুভ করলাম না। এবার সত্যি কথা বলতে আমার ব্যাকে একটা ট্যাটু আছে গণেশজি, ওইটা দেখে যিনি অ্যানাস্থেসিস্ট ছিলেন উনি বললেন জয় গণেশ বলে আমার ইঞ্জেকশনটা পুশ করে আমার এখানে। আমার একটুও লাগেনি, সত্যি কথা বলতে আমি যে এত ভয় পেয়েছিলাম কয়েকদিন আগে থেকে, একটুও লাগেনি, মানে পিঁপড়ে কামড়ানোর লাগাটাও আমার লাগেনি। জাস্ট একটা ইঞ্জেকশন পুশ করলো, সঙ্গে সঙ্গে শুয়ে পড়ুন বলে আমাকে এইখান থেকে ধরে টেনে শুইয়ে দিল। আর ঠিক শোয়ার সাথে সাথেই আমি দেখছি ঠিক এই পোর্শন থেকে একটা কিছু গরম মতো পায়ের এখান দিয়ে নেমে গেল। আমাকে বলে কোনো অসুবিধা হচ্ছে? না। পা ঝিনঝিন করছে? না। হ্যাঁ, এবার আমার মনে মনে ডাউট হচ্ছে আমার কি আদৌ হয়েছে, আমার কি সেন্স আছে। আমি বারবার বলছি ডাক্তারবাবু আমার না সেন্স আছে, আমার সেন্স আছে। বলছে তাই? পা নাড়াও দেখি, পা নাড়াও। আমি মনে হচ্ছে নাড়াচ্ছি কিন্তু আমি নাড়াচ্ছি না। বললাম হ্যাঁ আমি তো নাড়াতে পারছি। বলছে কোথায়, তোমার তো পা নড়ছে না, পা তোলো দেখি, ওপরে তোলো। তোলার চেষ্টা করছি আর তুলতে পারছি না। তখন বললো কোনো চিন্তা নেই, তুমি ঘুমানোর চেষ্টা করো। আমি বললাম যে আমি তো ঘুম আসছে না। এবার আমার এই সামনেটা এরকম শুয়েছিলাম, এই সামনে একটা এরকম রেলিং দিয়ে এরকম একটা রেখে দিয়েছিল আর কি, চাপা দেওয়ার মতো, কিন্তু চোখটা এরকম তাকানো, পরিষ্কার সব তুমি দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। তো আমি শুরু করার আগে ডক্টরকে বললাম ডাক্তারবাবু আমার চোখে একটা কিছু দিয়ে দিন, আমি দেখতে পারবো না, আমি টেনশন করছি প্রচন্ড, আমি দেখতে পারবো না। তো ঠিক আছে তাহলে ওর চোখে একটা কিছু দিয়ে দাও। ছোট্ট একটা সরু পাতলা কটনের কাপড় এরকম দিয়ে দিয়েছিল, কিন্তু ওপরটা পুরো দেখাই যাচ্ছিল হালকা। আমি চোখ বন্ধ করেছিলাম আর সমানে হনুমানজিকে আমি প্রে করে গেছি, হনুমানজি 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 করে গেছি, হনুমানজিকে ডেকে গেছি। তো বললাম তো আমি 7:45 আমাকে ওটি রুমে ঢুকিয়েছিল, ডক্টর এলেন ওটি রুমে 7:10। প্রসেস আমাকে ইঞ্জেকশন পুশ করেছে 8:05, মানে 7:55। আমি জাস্ট ফিল করছি যে দুজন ছিলেন, মানে ডক্টর ছিলেন, তার সাথে আরেকজন ওনার হেল্পার ছিলেন। পেন্সিল আমরা হাতে এরকম এরকম করলে যেরকম ফিলিংস হয়, সেরকম দুটো পেন্সিল আমার ঠিক লোয়ার অ্যাবডোমেনে এরম ভাবে 3 থেকে 4 বার মতো এরম ভাবে সুড়সুড়ি দেওয়ার মতো ফিল হলো, 3 থেকে 4 বার। তারপরেই পেটটাকে ওপর দিকটা ধরে এরকম ভাবে কিছুটা পুশ করলো। সঙ্গে সঙ্গে আমি দেখছি একটা হঠাৎ করে, মানে জল যদি স্প্রে করা হয় তাহলে যে আওয়াজটা হয় না, ফুস করে একটা বিশাল আবার অনেকটা জল একসাথে বেরোচ্ছে এবং অনেকটা স্প্রে করলে বেরোচ্ছে, সেই রকম একটা বিভৎস আওয়াজ হলো। তার সাথে সাথে দেখি প্যা করে একটা ঠান্ডা, মানে সিরিয়াসলি ওই ফিলিংসটা, মানে আমি ওটা মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, মানে ইমোশনাল ভীষণ একটা ব্যাপার। তো সেই মুহূর্তেও আমি ব্ল্যাঙ্ক ছিলাম, মানে আমার কি হচ্ছে আমি বোঝাতে পারছিলাম না। তো তারপরে যিনি চাইল্ড স্পেশালিস্ট ছিলেন নীলাঞ্জনা প্রামাণিক, আমি বলে দিই আমার ডক্টর ছিলেন হলো প্রিয়তোষ কুমার দেব, ভীষণ ভালো ডাক্তার। উনি বনহুগলিতে এখানে এন্ডেভার ক্লিনিক আছে ওখানে বসেন, প্লাস ওনার বেলভিউতেও উনি বসেন, জেনিতেও বসেন। তো আমার চাইল্ড স্পেশালিস্ট ছিলেন নীলাঞ্জনা প্রামাণিক। তো উনি এসে আমাকে উনি চিনতেন কোনো একটা সূত্রে আর কি। উনি এসে বলেন সোহিনীর ছানা হয়েছে, তুমি কি চেয়েছিলে সোহিনী? আমি বললাম যেটা হবে সেটাই আমার ভালো। তো নিয়ে আসলো, না ও ছানা দেখো এরকম ভাবে, আমি সাইডে দেখালো কি হয়েছে, আমি বললাম মেয়ে। বলছে খুশি তো? আমি বললাম হ্যাঁ খুব খুশি। তারপরে এবার ওকে পরিষ্কার করানো, ওকে যা যা ভ্যাকসিন দেবার সেই ভ্যাকসিনগুলো দিচ্ছিল, জন্মের পরে ওদের যে টিকাগুলো থাকে সেইগুলো দিল। তারপরে বললো তোমার বেবিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, তোমার বেবির হাতে একটা টিকিট দেওয়া হয়েছে, সেই সেম টিকিটটা তোমার হাতেও লাগানো থাকবে, আমার হাতেও সেই টিকিটটা টাইপ করে দেয়। তো তারপরে ওকে নিয়ে গেছিল বাড়ির লোকের সাথে দেখাতে। তো সেই এক্সপিরিয়েন্সটা আমি আবার পরে বলছি ওদের কি হয়েছে। তো এবার তারপরে আমার পেস্টিং প্রসেস শুরু হয়। আমার তো এখন তো স্টিচ হয় না, পেস্টিং হয়েছিল। তো মোটামুটি আমি তো বলছি ও মোটামুটি ওই টাইমের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। তারপরে এক্সাক্ট টাইম মেনশন করছি না, তো ওই টাইমের মধ্যে হয়। তো তারপরে আমার 15 থেকে 20 মিনিট সময় লাগে আমার পেস্টিং এর জন্য। পেস্টিং হয়ে যায়, তো তখন আমার একটুখানি শ্বাসকষ্ট হচ্ছিল, একটু শ্বাসকষ্ট হচ্ছিলাম। তখন আমি বলি যে ডক্টর আমার একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে। তখন এবার ওনারা পালস চেক করে, অক্সিজেন লেভেল চেক করে, বলছে সব ঠিক আছে। তো তারকে বললো তোমার কোনো অসুবিধা নেই, তুমি রিল্যাক্স করো, তোমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, তুমি সুস্থ আছো, বেবি সুস্থ আছে।
তারপরে আমাকে জিভের তলায় দুটো ওষুধ দিয়েছিল। আমি তখন ভেবেছিলাম যে ওটা বোধহয় সরবিটেট দিয়েছিল, তারপরে ভাবলাম সরবিটেট কেন দিতে যাবে, তো সরবিটেট দেয়নি। ওটা হচ্ছে যে জমে থাকা ব্লাডটা থাকে না, সেই ব্লাডটাকে বের করার জন্য ওরা এক ধরনের মেডিসিন হয়, যেটা আমরা অনেকদিন পিরিয়ড না হলেও কিন্তু আমরা খেয়ে থাকি, ঠিক আছে। তো সেই ওষুধই ওরা দিয়েছিল, হ্যাঁ, মিজোপোস্ট্রল একটা কম্বিনেশন আর কি। তো সেইটা আমাকে দেয়, দেওয়ার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে দুজন ওয়ার্ড বয় আসে, তারা ক্যাথিড্রালটা আমার ওখানে পুশ করে দেয়, মানে সেট করে দেয় যেরকম ভাবে হয়। তো তখন আমি কোনো রকম পেন ফিল করতে পারিনি, কারণ আমার পুরো লোয়ার পোর্শনটা পুরোটাই অবুঝ ছিল। তো আমাকে দুজন ওয়ার্ড বয় তুলে মানে বেডে তোলে এবং তারা আমাকে ওয়ার্ডে নিয়ে চলে যায়। এবার ওয়ার্ডে যখন নিয়ে যায় তখন আমি বাড়ির লোকের সাথে একবার দেখা করি, তখনও আমার কোনো ফিলিংস কাজ করছে না, হালকা ড্রাউজি ছিল, খুব হালকা ড্রাউজি, কিন্তু প্রচন্ড শিভার করছিল বডি, প্রচন্ড কাঁপতে শুরু করি। সেই কাঁপুনি আর থামছে না, 3 থেকে 4টে কম্বল চাপা দিয়ে আমাকে রাখা হয়েছিল। হ্যাঁ, তো হ্যাঁ একটা জিনিস মিস করেছি, ওই যখন আমাকে প্রথম বেবিকে দেখায়, তারপর ওকে যখন ক্লিন করছিল, তারপরে আমি আরেকবার বলেছি আমি আরেকবার আমার বেবিকে দেখতে চাই, ভালো করে দেখতে পাইনি। তো তখন নীলাঞ্জনা ম্যাম বলে যে সৈনিক ছানাকে আরেকবার দেখাও। তা আমাকে আরেকবার দেখায়, আমি ওকে ভালোভাবে দেখি, এটা মাঝখানে মিস গেছিল। তো তারপরে হয়ে গেল ওই যেটা বলছিলাম যে ওয়ার্ড বয় আমাকে ওখানে নিয়ে যায়, আমাকে বেডে দেয়, এবং ওখানকার যে নার্স বা আয়ারা ছিলেন তারা ভীষণই ভালো। কার কি ফিডব্যাক বা কার কি কেমন এক্সপিরিয়েন্স আমি জানি না, আমারটা বলবো, আমি তো 3 থেকে 4 দিন ওখানে ছিলাম, আমার খুবই ভালো আমি ফিডব্যাক দেবো, কারণ আমার খারাপ লাগেনি, আমি ভালোই মোটামুটি পেয়েছি। হ্যাঁ, খাবার দাবার যদি বলি, খাবার দাবার হিউজ কিছু ভালো ছিল না, তবে সেই সময় 2 দিন আমাকে তো পুরো লিকুইডের উপর রেখেছিল, আড়াই দিন মতো। তারপরে যখন আমি খাওয়া শুরু করেছি আমার কাছে ওটাই অমৃত লেগেছে, তো আমার ভালোই লেগেছে ব্যবস্থা। তারপরে তো টাইমে টাইমে এসে ওখানকার নার্সরা এসে এসে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছিল, পেন কিলার দিয়ে যাচ্ছিল, খুব কেয়ার করেছে, কোনো অসুবিধা হয়নি। আর বাচ্চাদেরও খুব কেয়ার করতো ওখানকার আয়ারা নার্সরা যারা ছিলেন, কোনো প্রবলেম হয়নি। তো হ্যাঁ, তারপরে বেবিকে দেখানোর সময় আমি যেটা শুনেছি, কারণ আমি তো সেখানে প্রেজেন্ট ছিলাম না, শুভ মানে বোনের বর আর আমার হাজবেন্ড সৌরিককে প্রথম দেখায় বেবিকে, তো সৌরিকেরও নাকি ওরকমই হয়েছিল, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, আর আমার বোনের হাজবেন্ড শুভ ও ইমোশনাল হয়ে কেঁদে ফেলেছিল। তো তারপরে আস্তে আস্তে আমাকে আর আমার বেবিকে সবাই দেখতে আসে, ওই দিন সবাই একে একে আসছিল আর দেখে যাচ্ছিল। আমার তো সেদিনটা ওঠার ক্ষমতা ছিলই না, আমি পুরো শুয়েছিলাম, মানে কোনো রকমই ওঠার ছিল না। তো সেই দিনটা ক্যাথেটার পড়ানো ছিল, 2 দিন অবধি ক্যাথেটার পড়ানো ছিল, 3 নম্বর দিন আমাকে হাঁটানোর কথা বলে। তবে হ্যাঁ, আমাকে প্রথমবার হেল্প করেছিল ওখানকার যে নার্সরা আছে, তারা একবার নামার সময় হাতটা ধরে নামিয়েছিল, তারপর আমি একাই হেঁটেছি। তবে মাই গড, ওই 2.5 দিন বাদে ওই যে হাঁটাটা টু পেনফুল। যারা বলে যে সি সেকশনে কোনো রকম পেন নেই, হয়তো ইনিশিয়াল ওই সময়টা পেন নেই, কিন্তু প্রচন্ড পেনফুল। তারপরে বেড থেকে নেমে হাঁটা, নিজে নিজে ওয়াশরুমে যাওয়া, নিজেকে ক্লিন করা, ওনারা হেল্প করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও নিজের মনের জোর ছাড়া সম্ভব না। সত্যি কথা বলতে আমার বেবির মুখের দিকে চেয়ে আমি নিতে পারছিলাম না, আমি যতক্ষণ না হাঁটতে পারছি ততক্ষণ আমাকে বেবিকে কোলে দিচ্ছিল না। তো সেই জন্য সেই মনের জোরে আমি হেঁটেছি, প্রচন্ড কষ্ট হয়েছে, তবে হ্যাঁ ওভারকাম করে নিয়েছি। বা হয়তো সেই সময় একটা মা হয়ে যাওয়ার পর একটা অদ্ভুত শক্তি চলে আসে, মেয়েদের একটা লাইফ 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। এটা সত্যি কথা, মা হওয়ার পর আমি বুঝেছি, আমার মেন্টালিটি, আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্যই হয়তো সবকিছু মানে সবটা ঈশ্বরের কৃপা ছাড়া আর কিছুই না। আর তাছাড়া মা বাবার সাপোর্টও প্রচুর পেয়েছি, শুধু মা বাবা না, শুরুর দিকের ফেসটা সৌরিক মানে আমার হাজবেন্ড প্রচন্ড সাপোর্ট করেছে, ও না থাকলে ওই সময়টা আমি ওভারকাম করতে পারতাম না। হ্যাঁ, ফাইনালি সেই দিনটা চলে আসে, তো আমরা বেবিকে নিয়ে বাড়িতে আসি। তো এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স। তো তোমরা অবশ্যই যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কোনো রকম যদি কোনো কোয়ারি থাকে, তোমরা ফার্দার বেবিকে নিয়ে কোনো কোয়ারি করতে চাও যে তাকে আমি কিভাবে টেক কেয়ার করি বা কি করি, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই টপিক নিয়েও অবশ্যই তোমাদের ব্লগ করব। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।